যখন আমি ওখানে ভাড়া দিতে না পারি, বাড়িওয়ালা আমাদেরকে বের করে দেয় বাসা। আচ্ছা, 6-7 মাসের ঘর ভাড়া বেঁধে যায়। তখন আমি 2 বাচ্চা নিয়ে অনেক অসহায়ের মধ্যে পড়ে গেছিলাম। তাই হোক, মাথার মধ্যে এখানে একটা কোপ দেয়, পিছনে দেয়, হাতে নির্মম ভাবে ওনাকে বাস দিয়ে পিটানো হয়। ওদেরও থাকতো, ওর বাবা খুব ভালো স্কুলে লেখাপড়া করাইতো, আমার মেয়েটা টাকার জন্য পরীক্ষা দিতে পারে। এখন হচ্ছে মূল আমাদের সরকার একটা ভাতা করে দিছে। আচ্ছা, মাসে 13,000 টাকা আমি পাই। এখন আমার কোনো ইনকাম নেই। কোনো ইনকাম নেই। আচ্ছা, এখন সংসার চলছে, ওই মেয়েকে মাসে 5,000 টাকা খরচ যায়, আর যেটুকু থাকে এইটুকু। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি সাজিদ, হোপ ল্যাম্পের পক্ষ থেকে আমরাও চলে এসেছি। আর এই মুহূর্তে আমরা আদাবরে অবস্থান করছি আমাদের একজন গেস্টকে নিয়ে, অতিথিকে নিয়ে। ওনার স্বামী, যিনি ছিলেন ফ্যামিলির একমাত্র কর্তা, তিনি জুলাই আন্দোলনের সময় 5ই অগস্টে 2024 সালের 5ই অগস্টে মৃত্যুবরণ করেন। আমরা পাশে আছি, হোপ ল্যাম্প তাদের পাশে বিভিন্ন দিক থেকে কাজ করছে। তো তারই ধারাবাহিকতায় আমরা আবারও আজকে এখানে এসেছি। আপনাদের সাথে তাদেরকে একটু পরিচয় করিয়ে দিব এবং তাদের মুখ থেকে কিছু শোনার চেষ্টা করব। সকাল 8টা বাজে বের হয়, বের হলে আমি ওনাকে নিষেধ করি যেও না, কিন্তু উনি অনেক সাহসী লোক ছিল। বলছে এত মানুষ গেছে, আমি গেলে কি হবে, তুমি টেনশন করো না, আমি চলে। দিন হয় ঠিক 11টার দিকে উনি আমাকে ফোন দিয়ে বলে যে দেখো, টিভি খুলে দেখো, খবরে দেখো। এরই মধ্যে কিছুক্ষণ পরে ওনার মানে ফোন বাজতেছে, কিন্তু রিসিভ করে না কেউ। আচ্ছা, হ্যাঁ, ফোন রিসিভ করে না। পরে আমি তো অনেক হয়ে যাই যে আসলে যে মানুষটা একটু আগে কথা বলছে, মেয়ের সাথে কথা বলছে, সেই মানুষটা ফোন কেন সুইচ অফ, মানে সুইচ অফ মানে ফোন বাজে কিন্তু ফোন কেউ রিসিভ করছে না। তারপরে না, কিন্তু বিকেল বেলা আমার এক ননদের মানে মেয়ের জামাই ফোনটা রিসিভ করে বলে, মামি আপনি টেনশন করেন না, আপনি সরাদ্দি মেডিকেল আসেন করে। এই মানুষ পরে যায়, দেখি যে ওনার বাবারে এই যে পুরান এয়ারপোর্টটা আছে না, ওখানে গন্ডগোল হয় উনি আসার পথে। ওখানে গন্ডগোল হলে সেই গন্ডগোলের মধ্যে উনি পড়ে ওনারে মনে করেন চাইনিজ কুড়াল আছে, যাই দিয়ে হোক, মাথার মধ্যে এখানে একটা কোপ দেয়, পিছনে দেয়, হাতে নির্মম ভাবে ওনাকে বাস দিয়ে পিটানো হয়। মানে অনেক পিটানোর পরে ওনাকে হাসপাতাল নিয়ে যাওয়ার 4 দিন উনি বেডে থাকে। তারপরে ওনাকে লাইফ সাপোর্টে নিয়ে যাওয়া হয় সোহরাওয়ার্দীতে। হ্যাঁ, সোহরাওয়ার্দী হাসপাতালে। পরে ওখানে উনি 16 তারিখে শুক্রবারে সন্ধ্যাবেলা উনি এরপর থেকে মনে করেন আমি, আমার হাজবেন্ড তো গাড়ি চালাইতো, নিজে দিন ইনকাম করতো, আমাদের ভালো চলতাম। তখন থেকে আমি একটা ছোট্ট ব্যবসা করতাম। আচ্ছা, কিসের ব্যবসা ছিল? একটা কাপড়ের ব্যবসা। মানে বাসায় এনে আমার হাজবেন্ড আমি নিজে 2 জনে আনতাম, বিক্রি করতাম। 2টা ছেলে মেয়ে নিয়ে উনি একা সংসার চালাইতে পারতো না। আচ্ছা, সেই ক্ষেত্রে ওই ব্যবসাটা আমি চালু করে মানে আর কি আরো বিক্রি করে, কিন্তু আমি তখন ওখানে ভাড়া দিয়ে থাকতে পারি না। আচ্ছা, থাকতে না পারলে বিভিন্ন জায়গায় থেকে ভালো আমাদের সাহায্য সুবিধা করার পর আমি ওখানে 1 বছর থাকি। তখন দেখি এত টাকা ভাড়া দিয়ে যখন আমি থাকতে পারছিলাম না, তখন আমি অন্য জায়গায় বাসা নিয়ে নিই, ছোট্ট একটা রুম নিয়ে নিই। পরে আমাদের যে আন্টির সাথে আমার পরিচয় হয় আপনাদের মাধ্যমে, ওই আন্টি আমাকে 20,000 টাকাও পাঠাইছে। সেই টাকা দিয়ে আমি ব্যবসা শুরু করতে করতে অন্য এলাকায়, হ্যাঁ কাপড়ের ব্যবসা। যখন আমরা ওই বাসাটা ছেড়ে অন্য এলাকায় চলে যাই, তখন তেমন একটা বেচা কিনা হয় না, কারণ আমাদের তো ওখানে কেউ চিনে না। এরকমই আর কি আমাদের জীবন চলে যাচ্ছে। তারপরে একমাত্র আমি, আমার সবচেয়ে কষ্টের কথা হচ্ছে আমার মেয়ে খুব ভালো একটা স্কুলে পড়ালেখা করতো। আমার মেয়ে মাশাআল্লাহ দিলে 1, 2, 3-এর মধ্যে থাকতো। ওর বাবা খুব ভালো স্কুলে লেখাপড়া করাইতো, আমার মেয়েটা টাকার জন্য পরীক্ষা দিতে পারে। ব্যবসা আমি 3 মাস হলে বাদ দিছি। বাদ দেওয়ার কারণ হচ্ছে আমি গ্রামে চলে গেছি, তো ওখানে শুধু বাকিটা বেশি। মহিলারা নেয়, তেমন একটা টাকা পয়সা দিতে চায় না, তখন আমি এটা বাদ দিয়ে দিই। আল্লাহ সহজ করুন আপা, আল্লাহ সহজ করুন, কারণ সবকিছু আল্লাহর পক্ষ থেকে আসবে। এখন আমার খুব ইচ্ছা আমার 2 মেয়েকে আমি মানুষের মতো মানুষ করব। এইজন্য আমি যত কষ্ট হোক আমার মেয়েকে খুব ভালো মাদ্রাসায় ভর্তি করেছি, উনি পড়ালেখা করতেছে। যখন আমি ওখানে ভাড়া দিতে না পারি, বাড়িওয়ালা আমাদেরকে বের করে দেয় বাসা। আচ্ছা, 6-7 মাসের ঘর ভাড়া বেঁধে যায়। তখন আমি 2 বাচ্চা নিয়ে অনেক অসহায়ের মধ্যে পড়ে গেছিলাম। একটা আপা আমাকে জায়গা দেয়, বলছে যে তুমি আমার বাসায় সাবলেট হিসাবে থাকো। পরে আমি ওখান থেকে অনেক চাকরি বাকরি খোঁজার চেষ্টা করি, কিন্তু আমার তো লেখাপড়া নাই তেমন একটা, এই জন্য আমি চাকরি বাকরি পাই না। পরে আমি গ্রামে চলে যাই। সবচেয়ে আমার শ্বশুর বাড়ি কোনো বাড়ি ঘর নেই, আর আমার বাবার বাড়িতেও আমার কিছু নেই। আমার খুব ছোটবেলায় বাবা মা মারা গেছে। এখন এই 2 মেয়ে ছাড়া আমার আর কেউ নাই।
ওনারাই অবশ্যই মানুষের মতো মানুষ হবেন, ওনারাই অবশ্যই আপনার দেখাশোনা করবেন ইনশাআল্লাহ। তো আপনাকে যেটা কার্টে দেওয়া হয়েছিল, ভ্যান দেওয়া হয়েছিল, হ্যাঁ ওইটা সেটা দিয়ে কি এখনো করেছেন? আছে, না, ওইটা এখনো আছে। আচ্ছা ওইটা এখনো আছে বলতে সবকিছু ফুটে থেকে যে দোকান উঠাই দেওয়া হয়েছে, ওইটা আপাতত এক জায়গায় একটা গাছের সঙ্গে তালা মারা দেওয়া আছে। আচ্ছা, ওটাতে আপনি কি বিক্রি করতেন বা ওইটা দিয়ে আমি একটা কাপড়ের বিজনেস দিতে আচ্ছা, চাইছিলাম, আচ্ছা, হ্যাঁ, কিন্তু ওটা রাস্তার মধ্যে আমাদেরকে বসতে দেওয়া হয় না। আচ্ছা, মানে আচ্ছা। বিভিন্ন লোকজন, প্রশাসন, চাঁদাবাজি। হ্যাঁ চাঁদাবাজি, আবার আচ্ছা। অনেকেই বলে মেয়ে মানুষ এখানে দোকানদারি করবেন, আপনি কোনো একটা বিপদে পড়তে পারেন। তখন আমি এই দোকানটা একটা ভাইয়ার অনুযায়ী একটা ভাড়া দিই, আচ্ছা। তখন মাসে 3000 টাকা আমাকে উনি দিত, কিন্তু এই 2 মাস হলে দোকানটা একেবারে। আমেরিকা থেকে কিছু পাঠিয়েছেন আপনার 2 মেয়ের জন্য, সেগুলো আমরা একটু আপনাদেরকে দিতে চাই। ঠিক আছে, এখানে আছে, তারপর এখানে আছে, এটা কি বাবুল গাম হবে। আম্মু নাও মোবাইল দেখে না, আপনার জন্য। থ্যাংক ইউ বলো। এখানে আছে ব্যাগ, আপনার জন্য একটা ব্যাগ, আর আপনার জন্য একটা ব্যাগ। আম্মু এর জন্য। এখানে আরো অনেক কিছু আছে, আল্লাহ সহজ করুন, আল্লাহ সহায়তা দেন। আপনাদের কাছে বলে আপনারা যদি আমার বাচ্চাদেরকে এভাবে আসলে দেখেন, ইনশাআল্লাহ দেখবেন ইনশাআল্লাহ একদিন আল্লাহ। আমার বাচ্চা, আমার বিশ্বাস যে আমার 2 মেয়ে মানুষ আপনাদের জন্য। হবে, এটা হলো আমার অবশ্যই বিশ্বাস। অবশ্যই অবশ্যই আপনারা বুঝতেই পারলেন যে ওনার অবস্থা কেমন, এবং আপনাদের সহযোগিতার মাধ্যমে বা আপনাদের সাপোর্টের মাধ্যমে আমরা ওনাদেরকে সাপোর্ট করতে পারি। তো এই ধরনের কাজে আমরা সামনে আরো থাকতে চাই, এবং আমাদের সাথে আপনারাও যুক্ত থাকবেন, যাতে সামনে আরো বেশি বেশি আমরা এই ধরনের মানুষকে খুঁজে, এই ধরনের অতিথিকে খুঁজে তাদেরকে সাপোর্ট করতে পারি। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।